নমস্কার। আজ আমরা শুনব উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা ৭ দিন। তাহলে আসুন শুনে নিই একটা মিষ্টি প্রেমের গল্প। বেলা তখন ১১টার কাছাকাছি। উগ্র খেয়ালি সুধানাথ মুখার্জির দক্ষিণ কলকাতার এক জনবিরল গলি দিয়ে বাঁ হাত অল্প নাড়তে নাড়তে বোধ করি বা কোনো এক খেয়ালেই মশগুল হয়ে পথ চলছিল। সুধানাথরা উত্তরপ্রদেশের ক্ষুদ্র এক শহরের ৩ পুরুষের অধিবাসী। আর্থিক অবস্থাও ভালো, জোত আছে, জমি আছে, আর তাছাড়াও পৈতৃক আমলের মহাজনী মোটা কারবার আছে। উত্তরপ্রদেশের বাড়িতে সুধানাথের বড় ভাই উষানাথ সপরিবারে বাস করে বিষয় সম্পত্তি দেখাশুনো করে। অল্প বয়সে পিতামাতা হারিয়ে সুধানাথ পাটনায় মাতুলালয় থেকে কলেজের লেখাপড়া শেষ করেছে। পাটনা বিশ্ববিদ্যালয়ের সে উজ্জ্বল রত্ন। পদার্থবিদ্যায় এমএসসি পরীক্ষায় যে নম্বর পেয়েছিল, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আর কেউ তার কাছাকাছি যেতে পারেনি। এমএসসি পরীক্ষা পাশ করার পর দিল্লিতে আইএএস পরীক্ষা দিয়ে নিছকই আড্ডা দেবার উদ্দেশ্যে কলকাতার ফার্ন রোডে তার বন্ধু বিজয়লালের বাসায় এসে উঠেছে। একটা কিছু চিন্তা করতে করতে কতকটা বা অন্যমনস্ক হয়েই সুধানাথ পথ চলছিল। এমন সময় গলির বাঁকের মাথায় বই হাতে ১৯-২০ বছরের বয়সের একটি অপরিচিত সুন্দরী মেয়ে আবির্ভূত হলো। সম্ভবত কলেজ থেকে প্রত্যাগমনের পথে ট্রাম থেকে নেমে বাড়ি ফিরছে। মেয়েটির মুখ চোখে কুঞ্চিত অলোকে দেহভঙ্গি ছন্দে এক অনর্বচনীয় অতি দাহ্য ইন্ধনের যোগান পেয়ে সহসাই সুধানাথের মনের মধ্যে খেয়ালের বন্যি প্রজ্বলিত হয়ে উঠল। ইতিপূর্বে বহুবার বহু প্রকারের খেয়ালের খেলা সে খেলেছে, কিন্তু এইবারকার চূর্ণকুন্তলের জটিলতাকে আশ্রয় করে খেয়ালের যে লীলা খেলা শুরু করেছে, শুধু তা অভূতপূর্বই নয়, যেমন চিত্তাকর্ষক তেমনই বিপজ্জনক। মেয়েটি কাছাকাছি এলে অতর্কিতে তার সম্মুখে উপস্থিত হয়ে গতি রোধ করে দাঁড়িয়ে সুধানাথ প্রশ্ন করলে, কলেজ থেকে ফিরছ? তুমি সম্বোধনের পরিপ্রেক্ষিতের সাহায্যেও মেয়েটির অতি অবশ্যই সুধানাথকে চিনতে পারলে না। তবু সত্য ঘটনাকে অস্বীকার করা গেল না। বললে, হ্যাঁ। আশুতোষ কলেজ থেকে তো? এ কথাও স্বীকার করে বলতে হলো, হ্যাঁ। এই পাড়াতেই থাকো? হ্যাঁ। আমিও কাছাকাছিই থাকি। ও আচ্ছা, ধীরেন এখন কোথায় আছে? কে ধীরেন? মনে মনে সুধানাথ বললে, তা কি ছাই আমি জানি। প্রকাশে বললে, আমার বন্ধু ধীরেন বোস, তোমার পিস্তুত দাদা, যার বাড়িতে দিন দুই তোমার সঙ্গে দেখা হয়েছিল। মেয়েটি হাঁপ ছেড়ে বাজল। তাহলে চিনতে পারার অস্বস্তিতে এতক্ষণ যে পীড়িত হচ্ছিল তার কোনো কারণই ছিল না, অচেনাই। বললে, ধীরের নামে আমার কোনো পিস্তুত দাদা নেই, আপনি আমাকে ভুল করছেন। এক মুহূর্ত বিস্মিত অপলক নেত্রে মেয়েটির দিকে তাকিয়ে মাথা নেড়ে সুধানাথ বললে, তোমাকে নিশ্চয়ই ভুল করছি নে। ভুল করছি তাহলে ধীরেনকে। ধীরেনের বাড়িতে তোমাকে না দেখে অন্য কোথাও দেখে থাকবো। আচ্ছা, তোমার নামটা কি বলো তো? এই প্রশ্নে মেয়েটি বিরক্ত বোধ করলে। সে যখন অপরিচিত যুবকের বন্ধুর মামাতো বোন নয়, তখন কথাবার্তা ওইখানেই শেষ হওয়া উচিত ছিল। বিশেষত তারপরেও তাকে তোমার শব্দের দ্বারা সম্বোধিত করা একেবারেই মার্জিত রুচির পরিচায়ক নয়। তথাপি নামটা জানলে প্রসঙ্গটা একেবারেই শেষ হতে পারে বলে মনে করে বলল, আমার নাম বাসন্তী চাটুর্যে। চাটুর্যে শুনে সুধানাথের মন উল্লাসিত হলো। তাহলে প্রথমেই অঙ্কেই জবনিকাপাত হয়ে নাটকটা নিতান্তই মাঠে মারা যাবে না, তৃতীয় অঙ্ক পর্যন্ত চালিয়ে যাওয়া যাবে। এমনকি
সৌভাগ্যে সহায়তা থাকলে পঞ্চমাঙ্ক পর্যন্ত, আর তারপর শেষ দৃশ্যের জবনিকাপাত আনন্দান্তও হতে পারে অথবা বিষাদান্তও হতে পারে। খেলোয়াড়ই অভিনেতা তার জন্য মাথা ঘামায় না, ভাগ্যের ওপরেই সে অনিশ্চয়তাকে ফেলে রাখে। বাসন্তী পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হয়েছে দেখে হাসি মুখে সুধানাথ বললে, যাবার আগে একটা কথা শুনে যান। শুনে যান? তাহলে শিষ্টতার বোধ একেবারেই নেই তা নয়। একটুখানি খুশি হয়েই বাসন্তী বললে, কি কথা? সুধানাথ বললে, দেখুন, মানুষের মন ভারী অদ্ভুত জিনিস। কত চিন্তা আমাদের মনে সর্বদাই উদয় হচ্ছে, অথচ আমরা মানুষেরা চিন্তা চাপতে অভ্যস্ত বলে সেই সব চিন্তা আমাদের মনের মধ্যে চাপার থেকেই মারা যায়। আজ কিন্তু আমি আমার মনের একটা চিন্তা কিছুতে চেপে না রাখবার পরীক্ষা করব স্থির করেছি। মনের খাঁচার দোর খুলে আমার এইখানকার চিন্তাকে আকাশে উড়িয়ে দেবার জন্য পুঁটি মাছেদের সৃষ্টি করে টোপ ফেলেছিলাম। আসল কথা, আপনি যখন আমার দিকে এগিয়ে আসছিলেন তখন আপনার অপরূপ মূর্তির মধ্যে কিসের যেন সন্ধান পেয়ে মনে হচ্ছিল, আপনার মতো একটি মেয়ে যদি অদৃষ্টে জোটে তাহলে বহু অনুরোধ উপরোধেও এ পর্যন্ত যে কাজ করিনি তাই করি। রাগ করবেন না, আপনার মতো মেয়ে বলেছি, আপনাকে বলিনি। বলেই সুধানাথ মৃদু মৃদু হাসতে লাগল। অপরিচিত ব্যক্তির এই অমার্জনীয় ধৃষ্টতা দেখে ক্রোধে বাসন্তীর মন উত্তপ্ত হয়ে উঠে তার মুখমণ্ডলকে আরক্ত করে তুললে। এই দুর্বিনীত দুঃসাহসিকতাকে নীরবে পরিপাক করে চলে যাওয়া পরাজয় মেনে নিতে মন অস্বীকার করছিল, অথচ এর প্রতিবাদের যথোচিত কঠোর ভাষা মুখেও জোগাচ্ছিল না। এমন সময় সুধানাথই সংকট মোচন করলে, বললে, আমি তো আমার মনের চিন্তা আকাশে ওড়ালাম, এর ফলে আপনার মনে যে চিন্তার উদয় হয়েছে আপনিও তা যদি আকাশে ওড়ান তাহলে কৃতার্থ হই। বদ্ধ গম্ভীর স্বরে বাসন্তী বললে, অকপটেই ওড়াবো? ব্যগ্রকণ্ঠে সুধাকর বললে, হ্যাঁ হ্যাঁ, অকপটেই ওড়াবেন, এখন তো আমাদের অকপটের পালাই চলছে। এক মুহূর্ত কি চিন্তা করে আরক্ত মুখে বাসন্তী বললে, দেখুন, আপনার সমস্যা আমার মতো একটি মেয়ের, আর আমাদের সংসারে কিন্তু উপস্থিত গুরুতর সমস্যা চাকরের। আপনাকে মনের চিন্তা ওড়াতে দেখে আমার মনে হচ্ছে যদি আপনার মতো একটি চাকর পাওয়া যায়, আপনার মতো হৃষ্টপুষ্ট বলিষ্ঠ, আপনার মতো এমনই ঠোঁটকাটা, তাহলে সংসারের সত্যি উপকার হয়। রাগ করবেন না, আপনার মতো চাকর বলেছি, আপনাকে বলিনি। বাসন্তীর কথা শুনে সুধানাথের দুই চক্ষু উদ্দীপ্ত হয়ে উঠল। প্রসন্ন ব্যগ্রকণ্ঠে বললে, না না, নিশ্চয়ই রাগ করব না, আপনার মতো মেয়ে সন্ধান আপনি তো দিলেন না, অদৃষ্ট প্রসন্ন হলে হয়তো কোনো দিন বা দয়া করে দিতেও পারেন। আমি কিন্তু ঠিক আমার মতো চাকর আপনাকে দেব, এতই আমার মতো যে যখন সে আপনাদের বাড়ি গিয়ে দাঁড়াবে মনে হবে আমিই যেন গেছি। দুর্দান্ত কাজের লোক, আপনার নিজের সমস্ত কাজ এমন প্রাণ দিয়ে করবে যে বাড়ির লোকের কাছে আপনি অপ্রতিভ হয়ে থাকবেন। তারপর পকেট থেকে নোটবুক বার করে বললে, বলুন, কি আপনাদের ঠিকানা? কাল সকালেই লোক পাঠাবো। না, আপনাকে পাঠাতে হবে না। এই বলে বাসন্তী দ্রুত পদে এগিয়ে চলল। খানিকটা গিয়ে পিছন ফিরে একবার তাকিয়ে দেখলে, মনে হলো গতি পরিবর্তিত করে লোকটা যেন পথচারীদের আড়ালে আড়ালে তাকেই অনুসরণ করে এগোচ্ছে। তার দীর্ঘদেহের মাথার খানিকটা অংশ যেন পথিকদের মাথা ছাড়িয়ে মাঝে মাঝে প্রকাশ পাচ্ছে। গৃহের সম্মুখে এসে আর একবার তাকিয়ে দেখে মনে হলো লোকটা যেন আরো কাছাকাছি এসে পড়েছে। গৃহে প্রবেশ করে তাড়াতাড়ি বাইরের ঘরে গিয়ে বাসন্তীর জানালার ঝিলিমিলি সামান্য একটু ফাঁক করে চোখ পেতে তাকিয়ে রইল। বেশি দেরি হলো না, মিনিট খানিকের মধ্যেই লোকটা তাদের বাড়ির সামনে এসে
শুধু বাড়িটাই দেখলে না, দরজার মাথার ওপর বাড়ির নম্বরটাও যেন লক্ষ্য করে গেল। উদ্বিগ্ন হয়ে উঠল বাসন্তী। যা দুঃসাহসী লোক, ঠিকানা নিয়ে চিঠি চাপাটি আরম্ভ না করে। প্রথমে বাসন্তী মনে করেছিল বাড়ি পৌঁছেই পথের এই বিচিত্র কাহিনী তার মাকে সবিস্তারে গল্প করে শোনাবে, কিন্তু ভেবে দেখলে সেটা নিরাপদ হবে না। মেয়েদের বেশি উচ্চশিক্ষায় অবিশ্বাসী তার মাকে অনেক সাধাসাধি করে তবে সে বিএ ক্লাসে নাম লেখাতে সক্ষম হয়েছিল। সমর্থ বয়সের মেয়েরা একা পদব্রজে কলেজে যাতায়াত করে, এটা তার মার আদৌ পছন্দ নয়। তার উপর কলেজে যাতায়াতের পথে কন্যার পেছনে চিন্তা ওড়াবার লোক জুটেছে শুনলে আর রক্ষে থাকবে না। কাজেই কথাটা শুধু তার নিজের মনের মধ্যেই আবদ্ধ থেকে সারা দিন তাকে মাঝে মাঝে বিদ্ধ করতে লাগলো। শেষ পর্যন্ত সে মনকে এই বলেই সান্ত্বনা দিলে যে সংসারে তো কত রকমই পাগল থাকে, এও হয়তো এই রকমই চিন্তা ওড়ানো পাগল। পরদিন বেলা 11টার পর কলেজ থেকে বাড়ি ফিরে বাসন্তী দেখলে তার মা বিজয়া পূজার জায়গায় চন্দন ঘষছে। বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলে, এ কি মা, এখনো তোমার পুজো হয়নি? বিজয়া বললে, কি করে হবে, নতুন চাকর এলো, তার পেছনে এতক্ষণ লেগে থেকে তারপর পুজোয় বসেছি। শুনে বাসন্তীর বুকটা ধড়াস করে উঠল। সন্ত্রস্ত মনে বললে, কে দিলে চাকর মা? বোধহয় ভগবানই দিলেন, এখন বরাতে টেগলে বাঁচি। তুই কলেজ যাওয়ার সঙ্গে সঙ্গে এলো, উনি বাইরে রোয়াকে দাঁড়িয়ে দাঁতন করছেন, এসে বলল, চাকর রাখবেন বাবু? বিজয়ার বিবৃতির মধ্যে বাধা দিয়ে বিরক্তিব্যঞ্জক কণ্ঠে বাসন্তী বললে, আর অমনি তোমরা রেখে দিলে? চোর না ডাকাত নাকি মতলববাজ, কোনো সন্ধান নিলে না? আজকালকার দিনে চাকর অমনি রাখলেই হলো কেন? জানাশোনা লোক না পাওয়া পর্যন্ত পাঁচিকে দিয়েই তো কষ্টে সৃষ্টি চালিয়ে নিলে হতো। পাঁচি সংসারে ঠিক আছে। বাসন্তীর উৎকণ্ঠা দেখে কৌতুক অনুভব করে হাসি মুখে বিজয়া বললে, আরে কোনো ভয় নেই রে তোর, খুব বিশ্বাসী লোক। ওর সঙ্গে ফার্ন রোডের কোন বিজয়লাল বাবুর পরিচয়পত্র ছিল। তোর দাদা তখনই সেই চিঠি নিয়ে গিয়ে বিজয়লাল বাবুর সঙ্গে মোকাবিলা করে এসেছে। বিজয়লাল বাবু মস্ত লোক, নিজের বাড়ি, গভর্নমেন্টের বড় অফিসার। বলেছেন ওর দেশের প্রজা, খুব নাকি বিশ্বাসী লোক, স্বভাব চরিত্র খুব ভালো। ওর হাতে ঘরের আলমারির চাবি দিয়ে সিনেমা দেখা চলে। কথা শুনে বাসন্তী একটু আশ্বস্ত বোধ করলে। বিজয়লাল বাবু যখন চাকরের পরিচয় দিয়েছেন তখন অপর কোনো লোক হতে পারে। বললে, তা সারা শব্দ কিছুই পাচ্ছি না যে, আছে কোথায়? সমস্ত কাজকর্ম সেরে আমার পুজোর জল আনতে গঙ্গায় গেছে। দুর্দান্ত কাজের লোক, কাজের টুটি টিপে ধরে আর দেখতে দেখতে শেষ করে দেয়। ভাঙে না, চোরে না, অথচ পরিচ্ছন্ন কাজ। সাবান চেয়ে নিয়ে তোর শাড়ি, সায়া, জামা কাপড় ধোপার বাড়ির মতো ধপধপে করে কেচে দিয়েছে। বলেছে কাল তোর ঘরে ঝুল ঝাড়বে। তোর ঘরের আসবাবপত্র ঝেড়ে ঝুড়ে খাটের তলা পর্যন্ত ঢুকে সমস্ত ঘর পরিচ্ছন্ন করে ঝাঁট দিয়ে দিয়েছে। তোর জুতো দুজোড়া ঝেড়ে মুছে কিরকম ঝকঝকে করেছে দেখবে যা। বলছিল দিদিমণি এলে ও জোড়াও পরিষ্কার করে রাখবে। শুনে বাসন্তীর মন আবার দমে গেল। না, প্রথম দিন আবির্ভূত হয়ে অপ্রতিভ করবার এতটা ব্যবস্থা যে করেছে সে আর অন্য কেউ নয়, সেই। প্রস্থানোদ্যত হয়ে ফিরে দাঁড়িয়ে বাসন্তী বললে, তা কি নাম চাকরের? নিমাই, নিমাই দাস। শোন বাসু, নিমাই তেতেপুরে আসবে, এলে একটু জল খেতে দিস। কোনো উত্তর না দিয়ে বাসন্তী গম্ভীর চিন্তিত মনে প্রস্থান করলে আর মনে মনে বললে, তুমি তো কাজের চাকর পেয়ে নিশ্চিন্ত হয়ে পুজোয় বসলে মা, কিন্তু ওই ধড়িবাজ লোককে নিয়ে তোমার মেয়ের জীবন যে এই বাড়িতে অতিষ্ঠ হয়ে উঠবে তা তো তুমি জানোই না।
দড়ির আলনায় শাড়ি সায়া ব্লাউজের ধপধপানি দেখে বাসন্তীর মনে প্রায় ক্রোধের সঞ্চার হলো। মনে হলো ধৌতকারীর পরিচয় যেন তার মধ্যে দাঁত বার করে হাসছে। ঘরে ঢুকে কক্ষের সর্বত্র ব্যাপ্ত পরিচ্ছন্নতা দেখে মনে হলো মলিন। আর জুতো দুজোড়া ঝকঝকের নির্মলতা দেখে একটা অনির্ণীয় সন্ত্রাসে চকিত হয়ে উঠল চিত্ত। মনে হলো যে মানুষ এত নিম্নে এমন করে হাত চালাতে পারে তার হাতে কোনো কিছুই আটকাবে না। দৈনন্দিন নিয়ম অনুযায়ী তার জন্য টেবিলের ওপর একটু খাবার ঢাকা রয়েছে। আজ তার খেতে ইচ্ছে করল না। কুঁজো থেকে জল ঢেলে খানিকটা খেয়ে খবরের কাগজ নিয়ে পড়তে বসল। কিন্তু মন বসে না। একটু পরে কড়া নাড়ার শব্দ থেকে যে জটিল সময়াতিপাত আরম্ভ হবে তার দুশ্চিন্তায় চিত্ত ক্ষণে ক্ষণেই বিক্ষিপ্ত হতে লাগল। তারপর খুটখুট করে কড়া নাড়ার শব্দ হলো। বুকটা ধড়াস করে উঠল। তাহলে এসে গেছে। কিন্তু দুর্বল হলে আরও পেয়ে বসবে। মনকে কঠোর এবং অক্ষমাশীল করে দরজায় উপস্থিত হয়ে হুড়কো খুলে বাসন্তী দেখল মূর্তিমানই বটে। খালি পা খালি গা, মালকোচা মারা, কোমরে একখানা লাল গামছা বাঁধা, আর কাঁধে গঙ্গা জলের কলসির ভারে অবনত মুখের ঊর্ধ্ব দৃষ্টিতে পিত্তি জ্বালানো দৃপ্তি। পাশে সরে গিয়ে বাসন্তী সুধানাতে যাবার পথ করে দিয়ে দাঁড়ালো। আর তারপর হুড়কো লাগিয়ে ঘরে ফিরে গিয়ে পুনরায় খবরের কাগজের ওপর দৃষ্টি স্থাপিত করে বিচলিত মনের স্থৈর্য ফেরাতে নিযুক্ত হলো। মিনিট দুই পর সুধানাথ কক্ষে প্রবেশ করলে। নিমেষের জন্য একবার তার দিকে তাকিয়ে দেখে বাসন্তী দৃষ্টি নত করলে। যুক্তকর কপালে ঠেকিয়ে খানিকটা নত হয়ে প্রণাম করে বিনীত কণ্ঠে সুধানাথ বললে, আপনি তাহলে এই বাড়ির দিদিমণি? মুখ তুলে তীক্ষ্ণ কণ্ঠে বাসন্তী বললে, কেন, সেই বিষয়ে তোমার সন্দেহ আছে নাকি? সুধানাথ বললে, আগে দিদিমণি, আমি তো আপনাকে আগে কখনো দেখিনি, তাই জিজ্ঞাসা করছি। ও, আগে কখনো দেখনি? আর কাল যে আমাকে পদ আটকে 15 মিনিট ধরে মনের চিন্তা আকাশে ওড়ালে, সেটা বুঝি তোমার ভূত? সুধানাথের মুখে সমস্যাভঙ্গের নিঃশব্দ নিশ্চিন্ত হাস্য ফুটে উঠল। বললে, তাই বলুন, সে আমার ভূত হতে যাবে কেন দিদিমণি? সে আমার যমজ দাদা নিতাই দাস, সেই তো আমাকে আজ আপনার কাছে পাঠিয়েছে। তা আপনার দোষী বা আর কেমন করে দিই? নিতাই দাস আর নিমাই দাস তো অনেকটা একই রকম দেখতে। ধমকে উঠল বাসন্তী। অনেকটা একরকম? চমকে উঠে সুধানাথ বললে, এই দেখুন, রেগে যাচ্ছেন আপনি। আচ্ছা, অনেকটা একরকম নয়, প্রায় একরকম। প্রায়ও নয়, তবে ঠিক একরকম, কারণ নিতাই দাস আর নিমাই দাস একই লোক। ভ্রুকুঞ্চিত করে ক্ষণকাল বিহ্বল নেত্রে বাসন্তীর মুখের দিকে চেয়ে থেকে সুধানাথ বললে, এই দেখুন, খামোকা বখেড়া লাগাবার চাইছেন। নিতাই দাস আর নিমাই দাস যদি একই লোক হবে, তাহলে তাদের দুজনের এক নাম না রেখে আলাদা আলাদা কেন রেখেছেন তাই বলুন? নিতাই যদি নিমাই হয়, তাহলে আমি কেমনে নিমাই হলাম, তাও কন? বাসন্তীর দুই চক্ষু শ্লেষে কুঞ্চিত হল। বিদ্রুপাত্মক কণ্ঠে বললে, হো, আবার ন্যাকা ন্যাকা কথা কওয়া হচ্ছে। কাল তো তোমার মুখ দিয়ে খুব চোখা চোখা কথা বেরোচ্ছিল। বিমূঢ় মুখে সমস্যা পীড়িত স্বরে সুধানাথ বললে, হেই দেখো, আবার সেই কথা। সে কি আর আমি দিদিমণি? সে তো নিতাই দাস, ম্যাট্রিক ফেল, বেজায় পণ্ডিত। চোখা কথা সে কইবে না তো কি মূর্খ মানুষ আমি কইব? কেন, তুমি আবার কি ফেল করে মূর্খ হয়েছ? এবার সুধানাথের মুখে একরাশ হাসি ফুটে উঠল। বললে,
আমি ফেল করিনি দিদিমণি, আমি 4th ক্লাসে উঠে পরীক্ষাই দিইনি। এই বলে হেসে উঠল। 4th ক্লাস শুনে বাসন্তী অঙ্গ গেল জ্বলে। উফ, কি তেদর মানুষ! ম্যাট্রিকের সঙ্গে 4th ক্লাস ঠিক মিলিয়ে দিয়েছে। হঠাৎ খেয়াল হলো ওর রফলা আর রেফের উচ্চারণ বিভ্রাটের সত্যতার বিষয়ে পরীক্ষা করে দেখলে হয়। বললে, গঙ্গা জল কিসে নিয়ে এলে তুমি? উৎফুল্ল মুখে সুধানাথ বললে, কলসিতে বটে। সে কথা জিজ্ঞাসা করছি নে, জল তো কলসিতে এলো, তুমি কিসে এলে? সুধানাথের চোখ খুব বিস্ফারিত হয়ে উঠল। তাই বলেন? এনু ট্যাম গাড়িতে গেছিনু বাসে, বাস লাফায় জল উছলে পড়ে, ট্যাম গাড়ি লাফায় না। ট্যাম গাড়ি? না, জ্বালালে দেখছি। একটা অতি কৃশ সংশয়ে বাসন্তীর মন দোলায়িত হলো। তাহলে কি সত্যি সত্যি কালকের সে আজকের এ নয়? এমন অসম্ভব ঘটনা সংঘাত! খবরদার! শট করে বাসন্তী তার দুটো পা চেয়ারের ভেতর দিকে সরিয়ে নিলে। খবরদার, পায়ে হাত দেবে না। খপ করে চেয়ারের সামনে বসে পড়ে সুধানাথ বাসন্তীর পায়ের দিকে হাত বাড়িয়েছিল। হাত সরিয়ে নিয়ে কপট কাতর সুরে বললে, পায়ে হাত দেব কেন দিদিমণি? এতক্ষণ কলেজ থেকে এসেছেন, এখনো জুতো খোলেননি, তাই ফিতে আলগা করে জুতো দুপাটি আলতো করে খুলে নিতে যাচ্ছিলাম। না, খুলবে না। তবে আপনি খুলুন, সাফ করে দিয়ে যাই। না, সাফ করতে হবে না। হতাশভাবে সুধানাথ বললে, তবে থাক। উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলে, কোনো কাজ আছে দিদিমণি? টেবিলের উপর রাখা আধ খাওয়া জলের গ্লাসটা দেখিয়ে বাসন্তী বললে, জলটা ফেলে দিয়ে গ্লাসটা ধুয়ে রাখো। টেবিল থেকে গ্লাসটা তুলে নিয়ে দরজার দিকে 2-4 পা এগিয়ে গিয়ে সুধানাথ বললে, বেজায় পেপাসা লেগেছে। তারপর মুহূর্তের জন্য দাঁড়িয়ে পড়ে সমস্ত জলটা খেয়ে গভীর তৃপ্তিসূচক কণ্ঠে বললে, আহ! চিৎকার করে উঠল বাসন্তী, এঁঠো জলটা কেন খেলে? ফিরে দাঁড়িয়ে প্রসন্ন মুখে সুধানাথ বললে, আপনার এঁঠো? তাই অত। তবু উচ্চকণ্ঠে চিৎকার করল বাসন্তী, তাই অত কি? বলো, বলতে হবে। একটু বিহ্বলভাবে বাঁ হাতে মাথা চুলকোতে চুলকোতে সুধানাথ বললে, কাজ নেই ওই কথার, যার আগে আপনি খামোকা আরো খানিকটা রেগে যাবেন। এই বলে প্রস্থান উদ্যত হলো। শোনো। ফিরে দাঁড়িয়ে সুধানাথ বললে, বলুন। ওই খাবার ঢাকা রয়েছে, ওটা নিয়ে গিয়ে দয়া করে একটু জল খাও। ঢাকা খুলে খাবার তুলে নিয়ে সুধানাথ জিজ্ঞাসা করল, এও কি পেপাদি? বাপরে, চোখ তো নয় যেন অগ্নিকুণ্ড। এই বলে সুধানাথ ধীরে ধীরে প্রস্থান করলে। মনে মনে বলে গেল, অগ্নিকুণ্ড তো নয়, যেন লাল পদ্ম। পরিপাটি করে সমস্ত কাজকর্ম চুকিয়ে সকলকে খাইয়ে দাইয়ে রাত 10টার সময় সুধানাথ বাড়ি গেল। সারাদিনের বুদ্ধি বিবেচনা দৃপ্ত নিরলস নিরবসর পরিচর্যার দ্বারা বাড়ির সকলকে সে গেল খুশি করে। শুধু একটি প্রাণীকে গেল একটু বিস্মিত করে, আর তার সঙ্গে যেন অতি সূক্ষ্ম আরেকটা কিছু করে, যা ঠিকমতো শব্দরূপ অভিধানে খুঁজে বার করা কঠিন। একটু দুঃখিত করে গেল কি? না না, নিশ্চয় নয়। তবে কি একটু হতাশ করে গেল?
তাও মনে হয় না। কিন্তু বিস্মিত কেন করে গেল সে কথাটা অস্পষ্ট নয়। সকালবেলাকার অস্বাভাবিক অসংযত প্রগল্ভতা শেষে সে যে বলে গিয়েছিল, চোখ তো নয় যেন অগ্নিকুণ্ড, বাড়ি যাবার মুহূর্ত পর্যন্ত সেই অগ্নিকুণ্ডের ওপর সুধানাথ আর একটিবারও দৃষ্টিপাত করেনি। উপরন্তু বাসন্তীর সঙ্গে সমস্ত দিনে একটি কথাও কয়নি, এমনকি দিদিমণি সম্বোধন পর্যন্ত নয়। অথচ তার সমস্ত কাজগুলি এমন নিষ্ঠার সঙ্গে খুঁটিয়ে করে গেছে যে বাসন্তীর দিক থেকেও বলবার কোনো কারণ ঘটেনি। মনে মনে বাসন্তী একটু হাসল। বাবু সাহেবের আবার অভিমান হলো নাকি? একটু সকাল সকালই বই বন্ধ করে আলো নিভিয়ে সে শুয়ে পড়ল। আশ্চর্য কাণ্ড! সংসারের আকাশে এই ধূমকেতু আকস্মাৎ কোথা থেকে এলো কে জানে। পরদিন বাসন্তী কলেজ থেকে এলে বিজয়া বললে, নিমাই আজ আসেনি বাসু। এই সংবাদে হিসেব মতো যতটা খুশি হওয়ার কথা বাসন্তী ঠিক ততটা হলো না। বললে, একদিনেই তাহলে লীলা খেলা শেষ হয়ে গেল? তা নয় রে, শরীর খারাপ হয়েছে, তার দাদাকে পাঠিয়েছে। কি নাম দাদার? নিতাই। নাম শুনে বাসন্তী মনে মনে হাসলে। আজ তাহলে প্রভু নিত্যানন্দের পালা অভিনীত হবে। বললে, নিমাই দাদার বয়স কত মা? বুড়ো মানুষ? বুড়ো মানুষ কি রে, একই বয়স, ওরা দুই যমজ ভাই। বাসন্তীর মুখে শ্লেষসূচক হাসি দেখা দিলে। বললে, আচ্ছা মা, এই যমজ ভাইয়ের গল্প তোমার বিশ্বাস হয়? বিজয়া বললে, কেন, বিশ্বাস না হওয়ার কি আছে? মানুষের যমজ সন্তান কি হয় না? তোর বাবা খুঁতখুঁতে মানুষ, সতীশকে আজও বিজয়বাবুর কাছে পাঠিয়েছিলেন। বিজয়বাবু বলেছেন নিতাই আর নিমাই দুইজনে যমজ ভাই। এক মুহূর্ত পরে বললে, আচ্ছা বাসু, আমাদের সকলেরই তো মন পরিষ্কার, তোর মনেই বা এত সন্দেহ কেন? বাসন্তী মুখে বললে, বোধহয় বাবার মতো আমিও খুঁতখুঁতে বলে। আর মনে মনে বললে, সন্দেহ কেন সে কথা খুলে বললে নিমাইকেও যদি না বা বাড়ি ছাড়া করো, আমাকে কলেজ ছাড়া নিশ্চয়ই করবে। ঘরের সম্মুখে উপস্থিত হয়ে বাসন্তী দেখলে দরজার ভেতর থেকে হুড়কো লাগানো। বাসন্তীর বাবা শশাঙ্ক শেখর আর দাদা সতীশ দুজনেই আপিসে, ছোট বোন হৈমন্তী স্কুলে, বৌদি সুলেখা ও তার ছেলে মেয়েদের নিয়ে কিছুদিন থেকে বাপের বাড়িতেই আছে। সুতরাং সরল হিসাবে ঘরের ভেতর প্রভু নিত্যানন্দ ভিন্ন আর কারোরই থাকার কথা নয়। খুটখুট করে কড়া নেড়ে বাসন্তী ডাক দিলে, নিত্যানন্দ। ভেতর থেকে সুধানাথ বললে, আগে দিদিমণি। দৌড় খোলো। হঠাৎ করে হুড়কো খোলার শব্দ হলো, দৌড় খুলে গেল। দেখা গেল সুধানাথের নাক মুখ রুমাল দিয়ে ঢাকা, হাতে লম্বা ঝুল ছাড়া। সুধানাথ বললে, দৌড়টা হাওয়ায় খালি খুলে যাচ্ছিল বলে হুড়কো লাগিয়ে দিয়েছিলাম। আপনি মিনিট 10 অন্য কোথাও বসুন দিদিমণি, আমি ঝেড়ে ঝুড়ে সব সাফ করে দিচ্ছি। মিনিট 10 পর সুধানাথই বাসন্তীকে ডেকে নিয়ে এলো। ঘরে প্রবেশ করে বাসন্তীকে প্রশ্ন করলে, কেমন দিদিমণি, ঘর আপনার পছন্দ মতো পরিষ্কার হয়েছে? অস্বীকার করলে কেউ বিশ্বাস করবে না। ছাদ থেকে মেঝে পর্যন্ত আসবাবপত্র সব ঝকঝক করছিল। বাসন্তী স্বীকারও করলে না, অস্বীকারও করলে না। বললে, কিন্তু আমার বই খাতাপত্র উল্টে পাল্টে রাখোনি তো? সুধানাথ নিঃশব্দে অল্প একটু হেসে বললে, না তা রাখিনি, তবে আপনার যা উল্টে পাল্টে ছিল সাবজেক্ট মিলিয়ে ঠিক করেই রেখেছি, কিন্তু সেটা আপনি পরে দেখবেন। এখন একটা কথা বলি আপনাকে, মাকে বলেছি নিমাইয়ের শরীর খারাপ, কিন্তু আসলে সেই কথাটা ঠিক নয়। আসবার তার অত্যন্ত আগ্রহ, কিন্তু সে ভয় পায় আসতে।
কেন? বলে দিদিমণির চেহারাই তো খাসা দেখতে, কিন্তু ভারী রাগী মানুষ, কথায় কথায় ফোঁস করে রেগে ওঠেন। মাথা নেড়ে বাসন্তী বললে, না নিতাই, আসলে কথা তা নয়। মাকে তুমি যে কথা বলেছ আসলে সে কথাটাই ঠিক। কাল গঙ্গা থেকে 1 কলসি জল এনে নিমাইয়ের কাঁধ টাটিয়েছে। সুধানাথ হাসতে লাগলো, বললে, রীতিমতো ডন বৈঠক কুস্তি করা শরীর, 4 কলসি জল আনলেও কাঁধ টাটায় না। বাসন্তী বললে, টাটিয়েছি কি টাটায়নি একবার নিমাইয়ের কাঁধে ভালো করে টিপে দেখলেই বুঝতে পারবে। ব্যথা থাকলে উ করে উঠবে। সুধানাথ বললে, আচ্ছা, আজ রাত্রে বাড়ি গিয়ে টিপে দেখে কাল এসে আপনাকে বলবো। বাসন্তীর মুখে বিদ্রুপের হাসি ফুটে উঠল, বললে, এই পরীক্ষার জন্য বাড়ি যাবার দরকার নেই। আমার সামনে নিতাইয়ের ডান হাত আর নিমাইয়ের কাঁধ দুইই রয়েছে। নিতাই টিপলে নিমাই যদি উ করে ওঠে তাহলে বোঝা যাবে টাটিয়েছে। সুধানাথ হাসতে লাগলো, বললে, ধন্য দিদিমণি, ধন্য আপনার বাকপটুতা। আসলে কিন্তু এই বাকপটুতার মূল্য 1 কানাকড়িও নয়। নিমাইয়ের মুখে শুনেছি নিতাই একই লোক। এই ভুল ধারণা আপনাকে পেয়ে বসেছে, কিন্তু আজ তো আর সেই ধারণা থাকা উচিত নয়। আজ তো বিজয়লাল বাবুর কাছ থেকে দাদাবাবু জেনে এসেছেন নিতাই আর নিমাই আমরা দুজন যমজ ভাই। বাসন্তী বললে, তোমার বিজয়লাল বাবু একটি বুজরুক, কিন্তু কোনোদিন যদি অবিকল এরকম মূর্তি নিয়ে আমরা 2 যমজ ভাই আপনার সামনে এসে দাঁড়াই, সেই দিন বিজয়লাল বাবুর সম্বন্ধে এই মন্তব্য প্রত্যাহার করবেন তো? শুধু প্রত্যাহারই করব না, ঘাট স্বীকার করে নাক কান মলব। সুধানাথের মুখে উল্লাসের নিঃশব্দ একটা হাসি ফুটে উঠল। দৃঢ়স্বরে বললে, বেশি সময় নিচ্ছে নে, মাত্র 5 দিন। আজ বৃহস্পতিবার, আসছে মঙ্গলবারের মধ্যে আপনাকে ঘাট স্বীকার করাবো, তা নিশ্চয়ই বলছি। আপনার ভুল ভাঙবে, আর ভুল ভাঙাতে যদি না পারো তাহলে তাহলে যে দণ্ড আপনি দেবেন মাথা পেতে নেব। মায়ের প্রাণদণ্ডের চেয়ে মর্মান্তিক এই বাড়ি থেকে অন্তরিত হওয়ার দণ্ড। কিন্তু শোনো, তুমি তো নিতাই দাস, আকাশে চিন্তা ওড়াবার অভ্যেস তোমার আছে, ওড়াবার উপক্রমও করেছ, কিন্তু দোহাই তোমার, মঙ্গলবার পর্যন্ত এই অভ্যেস স্থগিত রাখো। সুধানাথের 2 চক্ষু বিস্ফোরিত হলো, বলে, খেপেছেন? এখন তো আপনি আমার মনিবের সম্বন্ধে কখনো আকাশে চিন্তা ওড়াতে আছে? মনের গহনে ছেকল দিয়ে বেঁধে রাখতে হয়। বৃহস্পতিবারের লক্ষ্মী পূজা বলে পূজা সারতে বিজয়ার কিছু বিলম্ব হয়েছিল। ডাক শোনা গেল, নিতাই, যাই মা, বলে সুধানাথ তীরবেগে প্রস্থান করলে। সুধানাথ প্রস্থান করার পর ক্ষণকাল বাসন্তী চিন্তা নিমগ্ন মনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর মনে মনে বললে, তুমি যে নিতাই দাস অথবা নিমাই দাস নও সে কথা তোমার গেঞ্জির কল্যাণে বিশ্বাস করি, আর তোমার মতো দুর্দান্তভাবে দুঃসাহসী মানুষ যে বাজে লোক হবে না সে কথা বিশ্বাস করতে ইচ্ছে হয়। সুধানাথের গেঞ্জির ঘাড়ে মার্কিং ইকং দিয়ে একটা সু অক্ষরে লেখা ছিল। অনেক সময় এমনই সুযোগেই ধর্মের কল বাতাসে নাড়ে। নিতাই দাস নামের মধ্যে সুধানাথ নিজের নামকে লুকিয়ে রেখে আত্মগোপনের কৌশল করেছিল, কিন্তু মহাকৌশলী দৈবী যে তার কাঁধে একটি ক্ষুদ্র সু অক্ষর চাপিয়ে তার সমস্ত কৌশলকে বানচাল করবার ব্যবস্থা করেছিল তা সে খেয়াল করেনি। বৃহস্পতি এবং শুক্র 2 দিনই নিতাই দাসের জোর পালা চলল। এই আসরে নিমাই দাস একেবারে অচল। নিতাই দাস মাঝে মাঝে এমন পালা গায় যে অত যে দুর্ধর্ষ বাসন্তী চ্যাটার্জি তারও হৃদয়ে অজানা আতঙ্কে দুরু দুরু করতে থাকে।
নিতাইয়ের বচনে বাচনে কথায় বার্তায় অভ্যর্থ ইঙ্গিত, অথচ না করা যায় তার প্রতিবাদ, না করা চলে তাকে পরিপাক। এমনই অদ্ভুত তার বাঁধন ছাঁদন যে তর্ক তুললে কিছুতেই দাঁড় করানো যাবে না যে বাসন্তী সেই সমস্ত ইঙ্গিতের লক্ষ্য। শুক্রবার বেলা তখন ৩টে। গা ধোবার জন্য বিজয়া স্নান ঘরে প্রবেশ করেছে। হৈমন্তী স্কুল থেকে ফেরেনি। একরাশ বাসন নিয়ে পাঁচিঝি কলতলায় ব্যস্ত। ঝাঁটা হস্তে বাসন্তীর ঘরে প্রবেশ করলে সুধানাথ। একটা বইয়ের ওপর চোখ রেখে বাসন্তী বোধ করি তারই জন্য অপেক্ষা করছিল। বললে, ঝাঁটা রাখো। বিস্মিত কণ্ঠে সুধানাথ বললে, কেন বলুন তো? আগে রাখো, তারপর বলছি। অগত্যা ঝাঁটাটা মেঝেতে রেখে উৎসুক কণ্ঠে সুধানাথ বললে, বলুন। তীক্ষ্ণ নেত্রে সুধানাথের প্রতি দৃষ্টিপাত করে বাসন্তী বললে, দেখো, তুমি নিতাই দাসও নও, নিমাই দাসও নও, তা আমি নিঃসংশয়ে জানি। কে তুমি? খুলে বলো। কিসের জন্য এই হাড় ভাঙা পরিশ্রম? বুঝতে পারি এই পরিশ্রমে তুমি অভ্যস্ত নও। কিসের জন্য তোমার এই তপস্যা? সুধানাথ বললে, তপস্যা তো মানুষ বর পাবার জন্য করে। অধীর কণ্ঠে বাসন্তী বললে, দেখো, কথা দিয়ে কথা ঢাকবার মতলব ছাড়ো। কে তুমি তা সত্যি করে বলো। তুমি সামান্য নও, সাধারণও নও, তা আমি শপথ করে বলতে পারি। তুমি আমাকে বিপন্ন করবে না, বিড়ম্বিত করবে না, তাও আমি মনে প্রাণে বিশ্বাস করি। তোমার পরিচয় দাও। বিমূঢ় কণ্ঠে সুধানাথ বললে, এই দেখুন, নিজেই নিষেধ করে আবার নিজেই চিন্তা ওড়াবার হুকুম দিচ্ছেন। হ্যাঁ, আমি হুকুম দিচ্ছি, ওরাও তোমার মনে চিন্তা আকাশে। এক মুহূর্ত চিন্তা করে সুধানাথ বললে, ধরুন যদি বলি আমি এক রাজপুত্র, অচিন দেশে রাজকন্যার সন্ধান পেয়ে অচিনপুরীতে নকরি নিয়েছি, তাহলে তাহলে অচিনপুরী রাজকন্যা তার মহামান্য অতিথির যথাসাধ্য একটু সেবা করবে। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বাসন্তী বললে, বসো আমার আসনে। কুণ্ঠিত কণ্ঠে সুধানাথ বললে, সেটা কি রাজপুত্রের পক্ষে বিরচিত হবে? বসো বসো বসো। চেয়ারে ধীরে ধীরে বসতে বসতে সুধানাথ বললে, বাপরে, সাধে কি নিমাই কাজে আসতে ভয় পায়? কুজো থেকে এক গ্লাস জল ঢেলে সুধানাথের হাতে দিয়ে বাসন্তী বললে, খাও। করুণ নেত্রে বাসন্তীর দিকে চেয়ে সুধানাথ বললে, শুধু জল? আচ্ছা, একটু মিষ্টি নিয়ে আসি। বলে বাসন্তী দৌড়ের দিকে অগ্রসর হয়েছে। এমন সময় সদর দরজায় কড়া বেজে উঠল। সুধানাথের প্রতি দৃষ্টিপাত করে সে বললে, হৈমন্তী কড়া নাড়া। সুধানাথ চিৎকার করে উঠল, আসি ছর্দিমণি। তারপর এক নিঃশ্বাসে জলের গ্লাসটা শেষ করে বললে, যেমন ঠান্ডা তেমন মিষ্টি। তারপর দ্রুত বেগে প্রস্থান করলে। শনিবার বাসন্তী কলেজ থেকে ফিরলে সুধানাথ। বললে, বিধাতার বিচার দেখেছেন দিদিমণি? টেবিলের উপর বই রাখতে রাখতে বাসন্তী জিজ্ঞাসা করলে, কেন? বিধাতা আবার কি অবিচার করলেন? তপস্যা করলাম আমি, আর বর পেলেন আপনি, চমৎকার বিচার নয়? কৌতূহলী হয়ে বাসন্তী বললে, তার মানে? তার মানে আজ সকালে দুজন লোক এসে আপনার বরের ব্যবস্থা পাকা করে গেছে, মায় 24 তারিখে বিয়ের দিন পর্যন্ত। বাসন্তী কোনো কথা না বলে বইগুলো জায়গায় জায়গায় গুছিয়ে রাখতে লাগলো। সুধানাথ বললে, আগ্রহ দেখে রাগও হয়, আবার খুশিও হই। আপনার ফটো দেখেই কাত, বলে মেয়ে আর না দেখলেও চলে।
পাত্রের নাম অমৃতনাথ চাটুজ্জে। 1 পয়সাও পণ নেবে না। সেটা এমন কিছু বাহাদুরির কথা নয়। যে বস্তু পাচ্ছে 1000 টাকা সেলামি দিয়ে নিয়ে যাওয়া উচিত। দিদিমণি কোনো কথা না বলে বাসন্তী চেয়ে দেখলে। খাবার আর জল খেয়ে নিন। এখন খাবো না। তাহলে জুতো জোড়া খুলে দিন, সাফ করে রাখি। ও কাজ তোমায় করতে হবে না। এক মুহূর্ত নির্বাক থেকে দুঃখিত স্বরে সুধানাথ বললে, ওই কাজটাতেই সবচেয়ে বেশি আনন্দ পেতাম। আজ না হয় শেষবারের মতো ওটা করতে দিন। সুধানাথের প্রতি দৃষ্টিপাত করে বাসন্তী বললে, শেষবারের মতো কেন? রাজকন্যা এই বাড়ি থেকে চলে গেলে কি নিয়ে এই বাড়িতে রাজপুত্র থাকবে বলুন? এই কথার পর আর কোনো কথা হতেই পারলে না। সদর দরজায় কড়া নাড়ার শব্দ হতেই সুধানাথ দ্রুত পদে প্রস্থান করলে এবং ক্ষণকাল পর হৈমন্তীর সঙ্গে ফিরে এলো। হৈমন্তীকে দেখে বিস্মিত হয়ে বাসন্তী জিজ্ঞাসা করলে, এরই মধ্যে এলি যে হৈম? হৈমন্তী বললে, কাল রাত্রে সেক্রেটারি মারা গেছেন, তাই ছুটি হয়ে গেল। তারপর উৎফুল্ল মুখে বললে, সুখবর শুনেছিস দিদি? 24-এ তোমার বিয়ে। সুধানাথ এগিয়ে এসে বললে, মা পুজো করছেন, আমি দিদিমণিকে সব বলেছি। হৈমন্তী বললে, পাত্রের তুলনা নেই, যেমন রূপে তেমন গুণে, তেমনি অর্থে। ম্যাট্রিক থেকে এমএসসি পর্যন্ত সব পরীক্ষায় প্রথম। আইএএস পরীক্ষা দিয়েছে। ওরা বলছিল সে পরীক্ষায় 2য় স্থান অধিকার না যদি করে তার একমাত্র কারণ হবে প্রথম স্থান অধিকার করা। সুধানাথ বললে, সবই ভালো, নামটা কেমন বুড়োটে বুড়োটে। অমরতি মুখুজ্জে। হৈমন্তী বললে, অমরতি মুখুজ্জে না, অমরতি জিলিপি। সুধানাথ ও হৈমন্তী উচ্চস্বরে হেসে উঠল। শনিবার সকাল সকাল অফিস থেকে শশাঙ্ক শেখর ও সতীশ ফেরার পর একটা প্রবল আনন্দের হিল্লোলে সমস্ত বাড়িটা হিল্লোলিত হতে লাগলো। আজ বাড়িতে সত্যই রূপকথার এক অত্যাশ্চর্য কাহিনী অভিনীত হয়েছে। পরদিন বাসন্তীর সঙ্গে দেখা হতে সুধানাথ বললে, নিতাই আজ এলো না দিদিমণি, আমাকে পাঠিয়ে দিলে। বাসন্তী জিজ্ঞাসা করলে, কেন? ওর মন ভালো নেই, ও বোধহয় আর কাজ করবে না। কিন্তু আমি করব। মাঝে মাঝে তো আপনাকে এই বাড়িতে দেখতে পাবো। আর দেখুন। সুধানাথের প্রতি দৃষ্টিপাত করে বাসন্তী বললে, কি? আপনার বিয়েতে আমি কিন্তু 1 জোড়া ধুতি, একটা জামা আর 1 জোড়া জুতো নেব। তা কিন্তু বলে রাখনু। পরদিন সন্ধ্যার পর টেবিল ল্যাম্প জেলে একটা বই খুলে বাসন্তী সবেমাত্র পড়তে বসেছে। এমন সময় হৈমন্তী এসে বললে, সুখবর আছে দিদি, পাটনা থেকে পাত্রের মামা চিঠি এসেছে। হৈমন্তীর প্রতি দৃষ্টিপাত করে বাসন্তী বললে, কি সুখবর? অমৃতনাথ সত্যি একটু বুড়োটে নাম, তবে পাত্রের ওটা ডাক নাম, আসল নাম সুধানাথ। সুধানাথ? বাসন্তীর মুখে কেউ যেন সহসা আনন্দের সুই নিচু করে দিলে। সুখবর নয়? প্রসন্ন মুখে বাসন্তী বললে, হ্যাঁ ভাই, সত্যিই সুখবর। এই সুখবর পাবার কিছুক্ষণ পরেই সুধানাথকে একান্তে পেয়ে বাসন্তী বললে, শোনো নিমাই। বলুন দিদিমণি। কাল যেন নিতাই দাস নিশ্চয়ই আসে। কেন বলুন তো? তার সঙ্গে আমার জরুরি কথা আছে। সুধানাথ বললে, আচ্ছা, তাকে আসতে বলবো। কিন্তু দিদিমণি, কাল মঙ্গলবার, কাল তো আমাদের 2 ভাইয়েরই আসবার কথা আছে। হাসি চেপে বাসন্তী বললে,
আচ্ছা, দুই ভাইতেই এসো। মঙ্গলবার। বাসন্তী কলেজ থেকে ফেরার পর সুধানাথ তার কক্ষে প্রবেশ করে জিজ্ঞাসা করলে, আমাকে আসতে বলেছিলেন দিদিমণি? বাসন্তী বললে, হ্যাঁ। কই, নিমাই আসেনি? কপট বিষণ্ণতা সুরে সুধানাথ বললে, না, আসেনি। ভেবে দেখলাম তার না আসাটাই ভালো। আমরা দুই ভাই আজ না এলে আপনি তো আমাকে দণ্ড দেবেন, তাই ভেবে দেখলাম দণ্ড পেয়ে বাসন্তীহীন বাড়ি থেকে নির্বাসিত হওয়াটাই ভালো। বাসন্তী বললে, আচ্ছা, দণ্ড দেওয়া না দেওয়া পরের কথা, ও পরে ভাবলেও চলবে। উপস্থিত তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। কি কথা বলুন? 24 তারিখে আমার বিয়ে, জানোই তো। জানি। সেদিন কিন্তু তোমার আশা চাই। বিমূঢ় কণ্ঠে সুধানাথ বললে, আমি সেদিন কেমন করে আসব? আমি তো সেদিনের কেউই নই। মাথা নেড়ে দৃঢ় স্বরে বাসন্তী বললে, তা আমি জানি নে। অনাহত রোবাহত, বরের বন্ধু, বরের চাকর, যেভাবেই হোক তোমার আশা চাই। সুধানাথ মুখুজ্জে, অমৃতনাথ মুখুজ্জে ওসব আমি বুঝি নে। আমি সেদিন তোমার গলাতেই মালা দেব। বিস্ময়ের কণ্ঠে সুধানাথ বললে, আমার গলাতে মালা দেবেন? বাসন্তী বললে, হ্যাঁ, দেবো। তুমি যে শেষ পর্যন্ত আমাকে বিপদে ফেলবে না, সে বিশ্বাস আমার ছিল। আর তোমার গেঞ্জির পেছন দিকে লেখা সু, এই অক্ষরটি বরাবর সেই বিষয়ে আমাকে ভরসা দিয়েছে। একটা উৎকট কৌতুকের তাড়নায় সুধানাথের মুখ বিস্ফোরিত হয়ে উঠল। স্নিগ্ধ কণ্ঠে সে বললে, আচ্ছা বাসন্তী, 24 তারিখে তুমি আমাকেই মালা দিও। উপস্থিত আজ তোমার দক্ষিণ হাতখানি আমাকে দাও। আরক্তস্মিত মুখে বাসন্তী তার ডান হাতখানা সুধানাথের দিকে এগিয়ে দিলে। তাহলে কেমন লাগলো? খুব তাড়াতাড়ি আসছি আরেক নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।